কোথায় ফিরতে চান আপনি আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে? আমি ফিরতে চাই, যদি আমার মা বেঁচে থাকে, তার যখন সন্তান আমি, সে যেভাবে হোক, যে যাই হোক, তার যে কাহিনী, এটা তো আমি পুরোটা জানি না। তখন যেটা দেখছি, হয়তো সে আমার টানে আসবে, অন্তত মার মুখটা তো দেখতে পারবো। আর যে বোন, তো ওই বোনটার এদের জন্য মন পড়ে কখনো? নামটা একটু বলেন প্রথমে। তানিয়া। আমার বাবার নাম ছিল ফারুক, মায়ের নাম লাইলা। বোন বলতেছে যে তানিয়া উঠলে কিন্তু চলে যাওয়ার জন্য কান্না করবে, এটা আমার কানে আসে, তখন বুঝি যে আব্বু আসছে। আর আপনার বড় বোনের নাম? সোনিয়া। যে লোকের সঙ্গে আপনার মার পরবর্তীতে সম্পর্ক হয়েছিল বলে আপনার ধারণা, তার নাম নূর আলম অথবা আলম ছিল। মনে পড়ে মায়ের সাথে যখন নৌকা নদী পার হই, তখন নদীতে বড় বড় লঞ্চ এবং অনেকগুলো নৌকা ছিল। এটা বুড়িগঙ্গাতেই হয়, বুড়িগঙ্গাতে হয়, শীতলক্ষাতেও কিন্তু আমি এরকম দেখেছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, বরাবরের মতো দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি বেসিক ভিডিও। এবং যারা আমাকে এই মুহূর্তে দেখছেন তারা নিশ্চয়ই জানেন যে আপন ঠিকানা স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেডের একটা সোশ্যাল মিডিয়া অনুষ্ঠান এবং সোশ্যাল মিডিয়া উদ্যোগ আমরা বলতে পারি, বা প্রোগ্রাম যাই বলি না কেন। স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেড সোশ্যাল মিডিয়াতে 3 ধরনের অনুষ্ঠান নিয়ে কাজ করছে। তাদের মধ্যে একটি হচ্ছে লাইভ, LIFE, দ্যাট ইজ লাইভ, আরেকটি হচ্ছে ব্র্যান্ডিং বাংলাদেশ, এবং আরেকটা হচ্ছে আপন ঠিকানা। তো আপন ঠিকানার বেসিক ভিডিও মানে হচ্ছে ভিকটিম যিনি ছোটবেলায় যিনি হারিয়ে গেছেন, কিংবা ফ্যামিলি থেকে কেউ একজন এসেছেন, পরিবারের সন্তান যিনি হারিয়ে গেছেন, তাকে খোঁজ করার জন্য। তো আমরা সাধারণত বেসিক কয়েকটা ক্লু যদি থাকে তাহলে আমরা তাকে নিয়ে কাজ করি। আমি শুরুতেই অনুরোধ জানিয়ে রাখছি বরাবরের মতোই যে যারা এই ভিডিওটি দেখবেন দয়া করে শেয়ার করবেন, এবং একই সাথে যারা এই অনুষ্ঠানে আসতে চান তাদেরকে আমি বলবো যে আমাদেরকে মেইল করবার জন্যে আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে, দেখবেন যে আমাদের ভিডিওর কোনায় সবসময় থাকে APANTHIKANA21@gmail.com, আপন ঠিকানা 21@gmail.com। 21 হচ্ছে 2021 সালে আসলে আপন ঠিকানার অনুষ্ঠানটা জন্ম হয়েছিল, যে কারণে 21। এবং আলহামদুলিল্লাহ আমাদের সাকসেস রেট ইজ টু গুড, এটা এভাবেই বলতে চাই। কারণটা হচ্ছে আমরা 30-এর অধিক, প্রায় 40-এর কাছাকাছি ছেলে মেয়ে যারা পরিবার থেকে ছোটবেলায় হারিয়ে গিয়েছিল, তাদেরকে আমরা পরিবারে ফেরাতে সক্ষম হয়েছি উইদিন দিস শর্ট পিরিয়ড। তো আজকে যিনি আমার সঙ্গে এই মুহূর্তে আছেন, তার সঙ্গে একটু কথা বলি, তারপরে তার মুখ থেকে বিস্তারিত শুনবো। নামটা একটু বলেন প্রথমে। তানিয়া। অনেক নার্ভাস। তানিয়ার বয়স কত? বয়স বলতে পারেন না? আচ্ছা, কি হয়েছিল আমাকে একটু ঘটনাটা বলেন তো, একেবারে বিস্তারিত ঘটনাটা বলবেন। হ্যাঁ, মানে ছোট বেলায় আর কি, যখন আমি হারাই, তখন আমার বাবার কাছ থেকে হারাই। পরিবারে হারানোর আগে কি কি মনে আছে? হারানোর আগে আর কি আমরা বাসা ভাড়া থাকতাম। বয়স কত ছিল আপনার তখন আনুমানিক? তখন ছোটই ছিলাম। কোন ক্লাসে পড়তেন? না, আমার বড় একটা বোন ছিল। আচ্ছা। ও স্কুলে পড়তো। কোন ক্লাসে? সেটাও মনে নেই। কয় ভাই বোন ছিলেন আপনারা? 2 বোন ছিলাম। ও বড়, আপনি ছোট। হ্যাঁ। বাবা কি করতো? বাবারে দেখছি যে মাটি কাটা, যে কাজ, ঝুড়ি মাথায় নিয়ে মাটি কাটতো, কাজ করতো? ওই কাজ করতে দেখছি। আর মাকে? মা হচ্ছে গার্মেন্টসে চাকরি করতো। এটা কি ঢাকা শহরের ভিতরের ঘটনা হ্যাঁ, বলতেছেন আপনি? হ্যাঁ। ইন্টারেস্টিং। মা গার্মেন্টসে চাকরি করতো। আপনার জন্মের পরের যে স্মৃতি বা ওইটাই দেখছি। ঢাকা শহরে নাকি ঢাকা শহরে কোথা থেকে আসছিলেন? না, ওই একদম ঢাকা শহর। আমার যখন আমি যখন ছোট, আমার বোনের সঙ্গে যখন আমরা থাকি এক বাসায়, তখন ওই ভাড়া বাসায় থাকি। কোথায়, কোন এলাকায়? এটা এলাকা বলতে পারেন না? কি ঘটনা ছিল বলেন তো, একটু ঘটনাটা একটু। হচ্ছে আমার বোন স্কুলে চলে যেত, বাসায় আমি একাই থাকতাম। বাবাও কাজে বেরিয়ে যেত। অনেক সময় বাবা আমাদের সাথেও নিয়ে যেত কাজে যাওয়ার সময়, মাটি কাটার কাজে। হ্যাঁ। কোথায় মাটি কাটতো? কোনো বাঁধে, কোনো কিছুতে? এটা কি কিছু মনে আছে? এটা কোনো মনে নাই। আবার ওনরা ওইখানেই খাওয়া দাওয়া করতো, এগুলো মনে আছে। বাবার সঙ্গে আরো যারা কাজ করতো? আরো যারা কাজ করতো, আমিও থাকতাম। অনেক সময় এরকম হয়েছে। তারপরে আর কি মনে করেন যে উনি, আমার যে মা, ওনারে দেখতাম যে উনি গার্মেন্টসে চাকরি করতো। আমার আব্বাও 2-1 সময় ওনার জন্য খাবার নিয়ে যেত, আমারও নিয়ে যেত উনি। আচ্ছা আচ্ছা, বাবা মায়ের জন্য খাবার নিয়ে যেত? হ্যাঁ, 2-1 সময় দেখছি, আমারও নিয়ে যেত সাথে ওই গার্মেন্টসে। হ্যাঁ। আচ্ছা। তখন দেখছি, দেখার পরে কিছুদিন পরে আর কি দেখি যে মার সাথে আব্বা ঝগড়া করে আর কি। আচ্ছা। আব্বার সঙ্গে ঝগড়া হয়। তখন পাশে, মানে বাড়ি থেকে একটু দূরেই,
ভাড়া বাসায় থাকতাম তো, একটু দূরে এক লোকের সঙ্গে তার কোনো ছিল, কথাবার্তা হইতো, মানে আপনার মায়ের? আচ্ছা, ওইটা নিয়ে আর কি রাগারাগি ওনারা করতো। এটা বুঝতেন আপনি এই বয়সে? আমি যেটা এখন বুঝি, তখন থেকে আমার মাথায় যেটা আছে যে এরকম একটা কোনো ঘটনা ছিল বোধহয়। ছিল, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমার বোন রাগ করতো, এটা আমার বোন জানতো, বড় ছিল, বুঝতো, আচ্ছা, ও জানতো। ওকে। পরে এরকম হওয়ার পরে আর কি আমার যে মা, উনি ওরকম অনেকদিন হয়, তারপরে একদিন কি হয় যে আমার আব্বা আমার বোনরে নিয়ে চলে যায় কোথায় জানো, সেটা আমি জানি না। বড় বোনকে নিয়ে? আর যে আমার মা, উনি আর কি উনার ওই যে লোকটা, উনার বউ ছিল, ছেলে মেয়ে ছিল, মনে আছে। হ্যাঁ, তা ওই লোকটার নাম, দুইটা নামের একটা নাম আমার মাথায় ধরতেছে না যে কোনটা আসলে। হ্যাঁ। হয়তো নূর আলম হবে, আর না হয়তো আলমগীর। মানে যে লোকটাকে নিয়ে ঝগড়া হতো, ওই লোকটার নাম, দুটো নামের একটা নাম হয় নূর আলম অথবা আলমগীর হবে। আচ্ছা, ওই লোকটার সঙ্গে পরে উনি আলাদা বাসা নেয়। মানে আপনার মা বাসা নেয়, আলাদা বাসা নেয়, মানে ওনার সঙ্গে থাকতো? আমাকে নিয়ে গেছিল উনি। আচ্ছা, এখানে একটা বিষয় একটু খেয়াল করবেন, আমি ইন্টারাপ্ট করছি। বিষয়টা হচ্ছে যে ওর যা মাথায় আছে সেই প্রেক্ষাপটে গল্পটা এখানে বলতেছে। ছোট মানুষ যেটা দেখেছে, যেটা বুঝেছে, সেভাবে বলছে, এবং আমরা যা শুনছি সেটার উপরে আমরা একটা ইন্টারপ্রিটেশন দাঁড় করাচ্ছি, বা আমাদের জায়গা থেকে এক ধরনের সেন্স গ্রো করছে যে এটা কি অন্য কোনো ধরনের সম্পর্ক কিনা। এমনও তো হতে পারে যে ওর বাবার সঙ্গে ডিভোর্স হয়ে গেছে, পরবর্তীতে এই নূর আলম বা আলমগীর, রাইট, কি নাম, নূর আলম অথবা আলমগীর, এই ভদ্রলোকের তিনি বিয়ে করেছেন, যেটা তো আইনত অবৈধ না, ধর্মীয় অনুসারেও কোনো সমস্যা নেই। সো তার উল্টোটাও হতে পারে, যে কোনো কিছু হতে পারে। আমরা বরং নেগেটিভ চিন্তা না করে আমরা এটাকে ক্লু হিসেবে নেই। ওকে, হ্যাঁ বলেন। তারপর ওনার সঙ্গে থাকতো, মানে আপনাকে নিয়েই থাকতো? হ্যাঁ, আমাকে নিয়ে থাকতো। আচ্ছা, আর আপনার আসল বাবার নাম কি ছিল, মানে আপন বাবার নাম কি ছিল? আমার বাবার নাম ছিল ফারুক, মায়ের নাম লায়লা। আপনার জন্মদাতা পিতার নাম ছিল ফারুক আর মায়ের নাম ছিল লায়লা, আর আপনার বড় বোনের নাম সোনিয়া, আর আপনার নাম হচ্ছে তানিয়া। ওকে, ফাইন। তারপর মানে ওইখানে তো আমাকে নিয়ে যায়। তার আগে মনে করেন যে আমার বাবা মার কাছে থাকতে আমার দুটো আপনার, এটা আপনার বাবা মা এবং বোনও জানে। এটা একটা হিডেন ক্লু, প্রিয় দর্শক এবং শ্রোতা। আমরা এই জায়গাটায় উনি যে শরীরের জায়গাটার কথা উল্লেখ করেছেন এবং যে ঘটনাটা উল্লেখ করেছেন, সেটা আমরা এখানে বিশেষ কিছু শব্দ ব্যবহার করে ঢেকে দিয়েছি, এবং আমরা এটা আপনাদেরকে শুনতে দেইনি। যদি ওর কোনো পরিবার পাওয়া যায়, যদি তারা দাবি করে ওর মা এবং বাবা, এই ক্লুজটা আমরা তাদেরকে জিজ্ঞেস করব, যে যেহেতু বলছে জানে, সেক্ষেত্রে এটা একটা বড় ধরনের ম্যাচিং ক্লু হিসেবে কাজ করবে। জি, বলেন। আরেকদিন হচ্ছে মাটিতে ফ্লোর ছিল, এটাও আপনার একটা হিডেন ক্লু। আপনি ওনাদেরকে যদি পাওয়া যায় তাহলে জিজ্ঞেস করেন, কিন্তু ঘটনার দিকে আমরা একটু থাকি। আপনি ভদ্রলোকের সঙ্গে, যার সঙ্গে আপনার মা থাকা শুরু করলেন, সেখানে ছিলেন, তারপর কি হলো? তারপরে মনে করেন যে আমার হয়তো 2-1 দিন থাকি না, কয়দিন মনে নাই, কিন্তু মা আমারে জিজ্ঞেস করে যে তুমি কি, মানে আব্বার জন্য অনেক করতাম, খারাপ লাগতো, আব্বারও অনেক ভালোবাসতাম আর কি। আচ্ছা, তখন আর কি আমারে বলছে যে তুমি তোমার আব্বুর কাছে যাবা নাকি আমার কাছে থাকবা, এটা বলছে আপনার মা? এই মা জিজ্ঞেস করছে। মা জিজ্ঞেস করলে আমি আর কি বলি যে আমি আমার আব্বুর কাছে যাব। ওকে, তখন বললে আমারে উনি সাথে করে নিয়ে যায়। তো কিসে করে নিয়ে যায় এটা মনে নাই, কিন্তু একটা নদীতে। উনিটাকে যে সাথে করে নিয়ে যাচ্ছে আপনার মা? মা নিয়ে যাচ্ছে, আমার মা আমাকে নিয়ে যায়। যখন বলছি যে আমি যাব, বাবার কাছে থাকবো, আমার মা আমাকে নিয়ে যায়। নিয়ে মনে করেন যে একটা নদী দেখি, নৌকায় পার করে উনি। নৌকায় পার করা যখন কালীন, তখন একটা মহিলা, ওনার চিনা জানা হবে। তো নদীর ওপারেই নাকি আমার চাচার বাড়ি, এরকম মনে আছে আমার। নদীর ওপারেই চাচার বাড়ি। তো উনি আর কি বলে যে তুমি তো যাচ্ছই ওদিকে, তানিয়াকে একটু ওর ওই পরিবারের কাছে দিয়ে যাও, ওর আত্মীয়র বাড়ি, মানে চাচার বাড়ি, যেটা মনে। ওই মহিলার হাতে আপনাকে দিয়ে দেয়? হাতে আমাকে আমার মা দিয়ে দেয়, বলে যে তোমার ওকে ওর চাচার বাড়ি দিয়ে আইসো। চাচার বাড়িতে দিয়ে আইসো, মানে চাচার ওখানে দিলেই বাবার কাছে চলে যাবে? ওকে, এরকম বলে। এখন ওইটা চাচার বাড়ি না দাদার বাড়ি না নিজের বাড়ি এটা মনে নাই। আচ্ছা, তারপর মহিলা কি করে? মহিলার কাছে দিলে মহিলা দিয়ে আসলে আমার যে আত্মীয় স্বজন, তারা রাগ করে যে নিজের মেয়েকে নিজেই দিয়ে যাইতো, এতই যখন রাখবে না, এটা আপনার জ্ঞানে আছে, স্মরণে আছে? আচ্ছা, এরকম বলে যে রাখবে না। ওইখানে যাই দেখি আমার বড় বোনও আছে। ওখানে কি বড় বোনকেও পাই, যে তার মানে বুঝলাম আমার আব্বু নিয়ে আসছে, এখানে আছে। তখন আর এটা নদীর এপারের ওপারে ঘটনা, আপনার মা নদীর এপার থেকে নদীর ওপারে আপনাকে দিয়ে, ওই মহিলা হাইটে আমারে ওই বাড়িতে দিয়ে আসে। আর ওই বাড়ির ধরেন পিছন দিয়ে ঢুকলাম, বাড়ির সামনেই একটা খাল ছিল। ওই বাড়ির সামনে খাল ছিল, মানে আপনার বাবার বাড়ির সামনে? ওকে, তারপর? তো আমার কাছে ওইটা এখন আর কি মনে হয় যে হয়তো সদরঘাট
জিঞ্জিরা বলে না, হ্যাঁ ওই জায়গাটা। মানে কি বুড়িগঙ্গার এপার ওপার বলতেছেন আপনি? হ্যাঁ, আমার কাছে এখন মনে হয়, কিন্তু আমি শিওর না, জানি না। এমন তো হতে পারে বুড়িগঙ্গা ছাড়াও অন্য নদী তো হতে পারে, অন্য শীতলক্ষাও নদীও হতে তো পারে। হতে পারে, হ্যাঁ। হ্যাঁ মা নৌকায় করে পার করছে এটা মনে আছে। তো আর কি ওই মহিলা দিয়ে চলে যায়। তারপরে বড় বোন ওইখানে থাকে, আমি ওইখানে থাকতে দেখি যে আমার আব্বা কাপড়ের দোকানেও কাজ করে, নিজের কিনা জানি না, শোরুম, কাপড়ের শোরুম। একদিন আমি মানে হাঁটতে হাঁটতে চলেও গেছিলাম, একদিন চিনছিলাম, আব্বা নিয়ে গেছিল। পরে আর কি দেখি যে না, ওই দোকানটাই। তো আমি একজনকে সাথে করে নিয়ে হারাই যাওয়ার মতনই চলে যাই। তো সেদিনও আমারে খুঁজে পায় আমার বড় বোন। আচ্ছা। খুঁজে পাওয়ার পরে আর কি কিছুদিন ওইখানে যায়, আমার বড় বোন রে ওখান থেকে কোথায় নিয়ে যায়, আমি আর সেটা মাথায় নাই। পরে আর কি আমার আব্বু বলে যে তুমি এখানে থাকো, আমি এক জায়গা থেকে আসতেছি। তখন কিছু লোক আছে আমাদের যে আত্মীয় স্বজন, তারা বলে যে তোর আব্বু পাগল হয়ে গেছে, পাগল হয়ে যাবে। তো এরকম বললে আমি বলি যে না, এটা হয় না, পাগল হবে কেন। পরে বলছে যে তোর আব্বু চলে যাবে, আর আসবে না কোনোদিন। এইটা বললে আর কি আমার খুব খারাপ লাগে যে একেবারেই চলে যাবে, আর আসবে না। তখন আমি আমার আব্বুর পিছনে একদম ছাড়ি না, আমি বলি যে আমি যাবো সাথে। তখন বাধ্য হয়ে আমাকে নিয়ে যায় সে, আচ্ছা, সাথে করে নিয়ে যায়। নিয়ে মনে করেন যে ওরকম রাস্তায় রাস্তায় ঘুরতো। আপনার বাবা? আমার আব্বা। কেন কি জন্য জানি না, উনি সেই কেমনই যেন চলতো তখন। আচ্ছা। তারপরে একদিন একটা ডাক্তারের দোকানে নিয়ে যায়, নিয়ে গেলে ওনার হয়তো চিনাশোনা, আমার ঘুম আসে, তখন উনি ভিতরে বলে যে তুমি যাই শুয়ে পড়ো। উনি ভুলে যায় আমার কথা। আমি বাবা কি একটু অন্যরকম ছিলেন? হ্যাঁ, একটু অন্যরকম তখন আমি দেখতাম। আগে রাস্তা রাস্তায় ঘুরে মানে কি সারা রাত রাস্তায় থাকতো? রাস্তায় তখন সারা রাত থাকতো না, এরোর কাছে দুই একদিন রাখছেও। আপনাকে? হ্যাঁ। আপনার বড় বোন তখন কোথায়? বড় বোন তখন ওই বাড়ি ছিল না, ফুপুর বাড়ি। পরে সেটা জানতে পারি। তখন আর কি ফুপুর বাড়ি আমারও নিয়ে যায় আব্বা। আচ্ছা, তারপর? নিয়ে ওখানে রাখে। ফুপুর ছেলে মেয়ে ছিল, কিন্তু কয়টা কি মনে নেই। মনে নাই? ফুপুর নাম মনে আছে? না, ফুপুর নাম? মানে গ্রাম্য জায়গা ছিল, ওনার বাড়িটা একটু গ্রাম ছিল এরকম। তো আর কি উনি নিয়ে গেলে আর কি সেইখানে রাখে, সেখানে অনেকদিন থাকি, বোনের সাথেই থাকি। তখন মাও নাই বাবাও নাই, বোনের সাথেই থাকি। তখন একদিন আর কি ঝড় বৃষ্টি মনে হয় রাত্রে, আমার আব্বা আসে। আসলে আব্বুরে বলে যে আমার বোন বলতেছে যে তানিয়া উঠলে কিন্তু চলে যাওয়ার জন্য কান্না করবে। এটা আমার কানে আসে, তখন বুঝি যে আব্বু আসছে। আমার ঘুম ভাঙলে আমি মনে করেন যে ওনার পিছন আর ছাড়ি না, আমি বলি যে আমি যাবই, সাথেই যাব তোমার, তুমি যে জায়গায় যাবো আমি সে জায়গায় যাব। তখন আর কি বাবা নিয়ে যায় আমাকে, নিয়ে মাজার আছে না, মাজারে নিয়ে যায়। তারপরে মাজার থেকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াইতো, এর কাছ থেকে চাই চিনতে খাওয়াইতো। ও, ওইটাও আপনার মনে আছে? হ্যাঁ, আমার এরকম খাওয়াইতো। তারপরে আমি দোকানে যে বড় বড় পুতুলগুলো দেখতাম, দামি খেলনাগুলো, এগুলো কেনার জন্য অনেকই করতাম। আব্বারে বলতাম যে আমার কিনে দাও। তখন উনি বলতো যে হ্যাঁ দিব। অনেক সময় কাগজ টাগজ নিয়েও যে বলতো একটা খেলনা দাও, কেউ দিত না। এরকম করতে করতে তার পরে মানে আপনি তখন বুঝতেন যে আপনার বাবা মানসিক ভারসাম্যহীন, বা আপনার বাবা আসলে নরমাল অবস্থায় নাই, সে এখন পাগল অবস্থায় চলে গেছে। হ্যাঁ, ওই সিগারেটের প্যাকেট নিয়ে ফোনে কথা বলতো। তখন আমি তো মোবাইলটাও কি বুঝতাম না, কিন্তু আমি মনে করতাম কি যে ওইটাই ফোন। হোয়াট আ স্টোরি! আমি মনে করতাম ওইটাই ফোন, আসলে মনে হয় এটা ফোন, কিন্তু এখন মনে করি যে না, ওটা ফোন ছিল না। আপনার দিকে সেন্স ছিল তার যে আপনি যে তার মেয়ে, তাকে আগলে রাখতে হবে? অনেকে চাইতো, অনেকে বলতো আপনার মেয়েটা আমাকে দিয়ে দেন, কাউকে দিত না, কোনোদিন দিত না। অনেকে বলছে আমরা পালবো, আপনি এরকম রাস্তায় নিয়ে বেড়ান, ওরে খাবার দেবো, ভালো পড়াবো, ওরে রাখবো, দিত না। তারপরে অনেকদিন এরকম ঘুরি। তারপর একটা মাইক্রোর পিছনে আর কি এরকম ধরার একটা আংটার মতন মাইক্রো গাড়ির পিছনে উনি আমারে ওইখানে উঠাই দেয়, দাঁড় করায় দেয়। আর আমিও ছোট ছিলাম, ভালো লাগতো, বলছে যে বাতাস লাগবে এখানে দাঁড়াইলে, এরকম বলে দাঁড়ায় দিছে। ধরছি, আর আমি বলছি তুমি কোথায় যাবা, তুমি ওঠো গাড়িতে। বলছে আমি ভিতরে ঢুকবো, তুই বাইরে দাঁড়ায় থাকবি। এরকম বললে উনি এরকম বলতে বলতে মাইক্রো সাইডে দেয়। এখন মাইক্রো সাইডে দিলে উনি চিল্লায় যে আমার মেয়েরে নিও না এরকম। তখন দেখি যে মাইক্রো নিয়েই যাচ্ছে। পরে আমি মাইক্রো সাইডে দিই, সাইডে দিলে আমার এই ঠোঁট মোট আর কি ছুলে টুলে যায়। পরে ওই অবস্থায় আমার নিয়ে বেড়ায়। তারপরে আরেকদিন মনে আছে যে দোতলা বাসে উঠায় উনি আমারে, একটা দোতলা বাসে উঠায় বলে যে আমি পানি আনতে যাচ্ছি, তুমি বসো, এইখানে বসো। এখন বসছি, দেখি যে গাড়ি ছেড়ে দিতেছে। তারপরে আমি তাড়াতাড়ি গাড়ি থেকে নাইমে কান্না করি। তো দুটো লোক বলতেছে যে তুমি কান্না করতেছো কেন? আমি বলছি যে আমার আব্বু চলে গেছে কোথায়, আমার এখানে রাইখে, গাড়ি ছেড়ে দিতেছিল তাই আমি নেমে গেছি। তখন উনি বলে যে তাই তুমি এখানে দাঁড়াও, তোমার আব্বু আসে নাকি দেখি।
তো কিছুক্ষণ পরে আব্বু আসে পানি নিয়ে। পরে ওনারা রাগ করে যে মেয়েরে দেখে রাখো, মেয়ে কোথায় চলে যাবে, হারাই যাবে বলার পরে নিজে নিয়ে আসে। তারপরে একদিন আর কি একটা রাস্তা মোড়, অনেকগুলো রিক্সাওয়ালা, রাত্রেবেলা অনেকগুলো রিক্সাওয়ালা তারা কি করে আমারে নিয়ে আসে, আমার আব্বার কাছ থেকে আলাদা করে আমারে সেদিন। এই ঘটনার পরে বাবাকে আবার আসছিল, বাবাকে পাইছিলেন? হ্যাঁ, মানে ওই যে বাসের পানিটা নিয়ে আসছিল, হ্যাঁ, আসার পরে তো আবার পাইছে। হুম। পাওয়ার পরে আবার একদিন আর কি রাত্রেবেলা ওরকম অন্ধকার, মানে অনেক রাতই, লাইট জ্বলে আর কি, উনি আর কি নিয়ে গেছে, নিয়ে যে বলতেছে যে আবার অনেক চিল্লায় আর কি, যে তুমি এরে নিয়ে আসছো কেন, এ কে, তোমার কি হয়, আমারও জিজ্ঞেস করে তোমার কি হয়। রিকশাওয়ালারা গিয়ে বাবার সাথে হ্যাঁ, চিল্লাচিল্লি করতেছে। চিল্লাচিল্লি করে, আমারও বলছে যে এ কে হয়, কি হয় তোমার। আমি বলছি আমার আব্বু বিশ্বাস করে না, আমারে ওই যে নিয়ে আসে আর আমার আব্বুর কাছে দেয় নাই, এই রিকশাওয়ালারা নিয়ে দেয় নাই। পরে আমি বলছি যে তাই, আমার আব্বু কই, বলছে চলে গেছে কোথায় জানো। এটা কি কয়জন মিলে করছে নাকি একজন? অনেকগুলো রিকশাওয়ালা ছিল। কোথায়, মানে কোথাকার ঘটনা এটা? ঢাকার ঘটনা, কিন্তু জায়গা কোথায় জানি না। আচ্ছা, তো অনেকগুলো রিকশাওয়ালা মিলে বাবার কাছ থেকে হাতায় নিয়ে আসে? হ্যাঁ, হাতায় নিয়ে আসে। তারপরে থেকে আমার বাবারে আর দেখি নাই আমি। কি করছে ওরা নিয়ে এসে? কিছুই জানি না। তারপরে ওরা নিয়ে এসে কেউ নিয়ে গেল আপনাকে নাকি ছেড়ে দিল? হ্যাঁ, নিয়ে আসছে, আমারে নিয়ে আসছে। একটা মহিলার ছেলে দুটা, মেয়ে নাই, তার কাছে আমারে দিছিল ওই রিকশাওয়ালারা নিয়ে? হ্যাঁ। পরে ওইখানে ওই মহিলা আমারে বেশি একটা ভালোবাসতো না দেখে তার স্বামী কি করলো, যার ছেলে মেয়ে নাই তার কাছে দিছে, সেও রিকশাওয়ালা, তাদের বাড়ি বরিশাল ছিল। তো আর কি নিয়ে গেলে সে রাখছিল আমারে। আপনি তো বলতেছিলেন যে সে আমার বাবা, আপনার বাবা ওই সময় কি করতেছিল? আমার বাবা তো কাঁদতেছিল, হাউমাউ করতেছিল, আমিও তো তাই করতেছিলাম, কিন্তু ওনরাই কি জানো মনে করে আর দেয় নাই, কি ভাবছে জানি না। আমি অনেকই মনে করছে পাগল কোনো একটা বাসা থেকে বের আর করে আমি তো তখন ছোট ছিলাম, ভয় পাইছিলাম, মনে করেন আমিও এত কিছু গুছাই বলতে পারছিলাম না। হ্যাঁ, আর তারপরে এরকম হওয়ার পরে ওরকম রিক্সাওয়ালা ওই মহিলার তো ছেলে মেয়ে ছিল না, পালছে আমারে। পালার পরে ওনাদের একটা ছেলে হয়। বরিশাল বাড়ি ছিল, আমারে নিয়ে গেছিল, 2 মাস ছিলাম বরিশালে। পরে ওইখান থেকে আবার আসার পরে আমারে ভালো একটা ফ্যামিলি, তার স্বামী বিদেশ থাকতো, তার 2টা ছেলে ছিল, অনেক বড় লোক ছিল, তাদের ঘরে দিছে পালার জন্য, বলছে এখানে তুই ভালো থাকবি, আমরা রিক্সা চালাই খাই, আমরা পারি না তোরে রাখতে, তুই এখানে ভালো থাকবি। আপনি রিকশাওয়ালাকে পরবর্তীতে বলেন না যে তোমরা তিন নিয়ে আসলা, উনি তোমার বাবা? বলেন নাই? তখন আর কি উনাদেরই আব্বা মা বলতাম, উনাদের উপরে একটা টান চলে আসছিল, ছোট মানুষ। হ্যাঁ, উনরা ভালোবাসতো, ওনাদের উপরে টান চলে আসছিল। আসলে রিক্সা থেকে আসলে টাকা দিত, খাইতে দিত, আদর করতো। ওই মহিলার চেয়ে ওই লোকটাই অনেক ভালোবাসতো। পরে আর কি ওনাদের প্রতি একটা টান চলে আসছে, ওনরা আর কি ওইখানে দিয়ে ওনরা চলে আসে। এখন বাসাটা তো আমি চিনতাম, আমি রোজ চলে যেতাম বাসায়, যে বলতাম যে আমারে তোমরা রাখো, তোমরা ওইখানে দিও না, এখানে আমার ভালো লাগে না। আর কিছুদিন পরে দেখি যে ওইখানে আর কি চলে গেছে, আমরা নাই। তারপরে আমারে যেখানে দিছিল ওইখান থেকে আমি পলাই চলে যাই, ওখানে আর থাকি না। না থাকলে আমার একটা মহিলা বলে আমার সাথে যাবি, আমি বলছি যাব। ওই মহিলায় যে ঢাকা ক্যান্টনমেন্ট ওইখানে নিয়ে যায়, নিয়ে যে রাস্তায় এমপি না কি দাঁড়ায়, রাস্তায় দাঁড়ায় পুলিশে, তো ওই ক্যান্টনমেন্টে নিয়ে আসে উনি আর কি, বলে যে ওইখানে পুলিশও চলে আসে আর অনেক মানুষও জড়ো হয়। তা আমি একটু ভয় পাই। পরে সামনেই কোয়ার্টার ছিল, ওইখান থেকে একটা মহিলা নিচে আসে তার বোনের সাথে করে নিয়ে। পরে উনি বলে যে এই মেয়েটা হারাই গেছে, পুলিশরা বলে। পরে আমি ওনার কোলে ঝাঁপাই চলে যাই, উনি বলে যে তাই আপনার কোলে যখন চলে গেছে তখন আপনি ওরে রাখেন। মানে এটাও আপনার ছোটবেলার ঘটনা? হ্যাঁ, আপনি ওরে রাখেন, আমরা ওর মা বাবার খোঁজ করতেছি। আমি বলছি তখন, নামও বলছি, আব্বার নাম মার নাম বলছি, তখন আর কি বলছি যে বাবার নাম বোনের নাম। তো ওনরা পায় নাই নাকি, অনেকদিন পর 1 মাস মনে হয় পর আসছে, আইসে বলছে যে পাই নাই, কি বলছে তাদের সাথে জানি না। পরে চলে গেছে, ওনরা আর কি রাখছে আমারে। ওনাদের বাড়ি ছিল চিটাগাং ছিল। তখন আর কি আমারে কিছুদিন এখানে রাখে চিটাগাং দিয়ে আসে, ওনার মার বাড়ি, ওই মহিলার মার বাড়ি। পরে উনরাও সরকারি চাকরি করতো, আর্মি ছিল উনিও। পরে উনিও আমারে চিটাগাং নিয়ে যায়, ওনরা জায়গা টাগা করে, বিল্ডিং করে, সেখানে রাখে, কিন্তু অনেক মারতো। মানে আমি ছোট ছিলাম, আমি কোনো কাজ পারতাম না, তারপরেও আমারে মনে করেন বেশি বলতো এটা মোছো, এটা ধও, এটাই করো, এরকম করতাম। খাইতে দিত নিচেই, কোনোদিন বিছনায় শুইতে দেয় নাই,
খাইতেও মানে সেরকম আত্মা করে খাইতেও দিত না। তারপরে নিজেরা মা বাবি ওনাদেরকেও আব্বা মা বলতাম, কিন্তু ওনারা কোনোদিনও সেরকম রাখে নাই আমারে, রাখছে কাজের মেয়ের মতনই। কাজ করতাম, তখন কাজ না পারলেও মারতো অনেক। যখন চিটাগাং, আমি ঢাকা থেকেও 2বার পলাইছি ওনাদের বাসা থেকে, তাও ওনারা মানে কিভাবে যেন নিয়ে আসতো, ধরে খোঁজ করে নিয়ে আসতো। পরে যখন চিটাগাং নিয়ে যায়, সেখান থেকেও 2বার পলাইছিলাম, তারপরেও সেখান থেকেও নিয়ে আসে। তো একদিন আর কি প্রচন্ড রাগ হয়েছে আমার, মানে ওনরা অকারণে অনেক সময় মারতো, জালি ব্যাট দিয়ে মারতো, অকারণেও অনেক সময় মারতো। তো একদিন কি হয়েছে, নিচতলায় ড্রিল মেশিন দিয়ে কাজ করতেছে, ওপর তলায় হচ্ছে আমি ঘর মুছতেছি। তো সেইখানে একটা ফুলদানি ছিল, সেই ফুলদানিটা কি করে, মানে ড্রিল মেশিন এর কাজের ওটা কাইপে কাইপে কোন সময় যে সাইডে এসে পড়ে গেছে, ভেঙে গেছে পড়ে। যখন ভাঙছে তখন তো আমি ভয় পাইছি যে আমার নাম হবে। আমি কি করছি, বালতিটা নিয়ে তাড়াতাড়ি ভিতরে গেছি যাতে আমার নাম না হয় যে আমি ভাঙি নাই। ওনারা উপর তলায় আইসে আমারে মারছে, এমন মারছে মনে করেন মারতে মারতে বেসিং এর নিচে চলে যাচ্ছি, বেলকুনির ভিতর চলে যাচ্ছি, তারপরও ধরে আইনে মারতেছে। তো উনি আর কি এরকম মারধর করলে আমার ওইটা মনে মনে ছিল যে আমার এইভাবে মারে আমি থাকবো না। তো একদিন আর কি ওনার ছেলেরে ডাকতে পাঠাইছে যে ওরা নিয়ে আয়, রাব্বিরে ডাকে নিয়ে আয়। ওইখান থেকে পালাইছেন আপনি? হ্যাঁ, ওইখান থেকে হাঁটতে হাঁটতে এক ফকির ভিক্ষুক মহিলা, তার পিছনেই সে আর কি চিটাগাং এই যে টাউনে আর কি দিয়ে আসে কাজের উদ্দেশ্যে। ওইখানেও নানানভাবে হাত বদল হই আমি। কতগুলো পরিবার এরকম হাত বদল হয়েছে না? অনেক, আমার হিসাব নাই, আমার কোনো ঠিক নাই। আমি যে কত পরিবারের হাত বদল হয়েছি আমার কোনোই নাই। আমি মনে করেন যে এমন পরিবারেও গেছি যে নাকি খ্রিস্টান। সো সে আর কি বলতো যে আমার মেয়ে স্কুলে যায়, তুমিও স্কুলে যাবা। তখন আমি স্কুলে যাই ওনার মেয়ের সাথে, স্কুল থেকে সব কিছু দেয়। ওরকম 1 সপ্তাহখানিক যাই, যাওয়ার পরে আর কি ওনারা কোথায় যেন বাড়ি ওনাদের, ওনারা খ্রিস্টান, ওনারা চলে যাবে। তো ওনারা আমাকে জিজ্ঞেস করে তুমি কি এখানে থাকবা না আমাদের সাথে যাবা? আমাদের সাথে যদি যাও তোমার খ্রিস্টান হতে হবে, এরকম আমাকে জিজ্ঞেস করে। যদি তুমি এখান থেকে আমার সাথে যাও তা তোমার চিন্তা ভাবনা করে যাইতে হবে, আমরা জোর করে নেব না। তুমি 1 রাত টাইম দিলাম তোমারে, ভাবো তুমি কি করবা। তখন পাশে আর একটা মহিলা ছিল, উনি বলল যে তুই ওনাদের সাথে যাইস না, ওনাদের সাথে গেলে তো জীবন তো আর মুসলমান থাকবি না, বাকি কি হবে, আরো কিছু যাওয়া লাগবে না, তুই চিন্তা কর কি করবি। তখন দেখলাম যে একটা মহিলার কোনো কেউ নাই, স্বামী সন্তান কেউ নাই, উনি একাই থাকে বাসায়। থাকলাম ওনার কাছেই। আমি বললাম যে না, আমি যাব না, আপনাদের সাথে আপনারাই যান, আমি ওই মহিলার কাছেই থাকি। পরে ওই মহিলার কাছে থাকি, স্কুলে যাই। কয়দিন যাওয়ার পরে বলে তোর স্কুলে যাওয়া লাগবে না। আমি তো হাজার মানুষের জীবন গল্প শুনি বা শুনিয়েছি, আমি খুব ভালো করেই জানি ওর লাইফের যে গল্পটা, সেটা যদি আমি পোর্ট্রে করি, এটা 1.5 থেকে 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগবে। এডিট করার পরে এটা আপনাদের কাছে উপস্থাপন হতে 1.5 থেকে 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগবে, মানে রেকর্ডিংয়ে হয়তো 3.5 ঘন্টা 4 ঘন্টা লাগবে। কিন্তু আমাদের আপন ঠিকানার উদ্দেশ্য তো আসলে ওর লাইফের যেই দুর্ঘটনাগুলো ঘটে গেছে সেগুলোর দিকে ফোকাস না করে, ওর মূলত হচ্ছে কি কি মনে আছে সেটাকে ফোকাস করে ওর পরিবারকে খোঁজা। কিন্তু আমি আসলে অনেকখানি হারাই গেছিলাম, যে আজকে যে সময় যে রেকর্ডিংটা হলো এই সময়টাতে আমি হারাই গেছিলাম যে, এবং আমি জানি ওর যে গল্পটা আছে ওর লাইফে, আমার যেটা মনে হয় এই অভিজ্ঞতার জায়গাটা থেকে এটা বর্ণনাযোগ্য না কিছু কিছু জায়গাতে। আর কিছু বলার নাই। আমি কিছু ছোট ছোট কোশ্চেন করি। বর্তমানে যে ভদ্রলোকটা আপনাকে এখানে নিয়ে আসছে, ওনাদের পরিবারের সাথে আপনার যোগাযোগ কত দিন ধরে? 2010-এ ওনাদের কাছে আসি। এরপর থেকে ওনাদের তত্ত্বাবধানে আছেন? তারপরে ওনারা বিয়ে দেয় 12-তে। মাশাআল্লাহ, আপনার বিয়ে শাদী হয়েছে? হ্যাঁ, বিয়ে দেওয়ার পরে আর কি আসা যাওয়া করি, ফোনে যোগাযোগ থাকে। আপনি আমার এই অনুষ্ঠানের খোঁজ পেলেন কিভাবে? আপনার অনুষ্ঠান রোজার ঈদের পরের থেকে আমি দেখি। আপনি নিজে থেকেই দেখেন? নিজে থেকে, আমার ফোন আছে, আমি দেখি। তারপর? তখন আমি বুঝতাম না যে এটা কি, এমনি সামনে আসতো দেখতাম না। পরে 2-1 দিন দেখার পরে দেখি যে ভালোই লাগে, পরে আর কি একের পর এক দেখতে থাকি। দেখার পরে আমার এক বান্ধবীকে এরকম বলি, তারপরে ওরা বলে ঠিক আছে তুই যোগাযোগ করে দেখ। তারপরে এখন যে ফুপুর কাছে আছি, ওই ফুপুরও ফোনে বলি, উনি বলে যে হ্যাঁ আমরাও দেখছি সাক্ষাৎকারে, উনি ভালো কাজ করে, তুই ট্রাই করে দেখতে পারিস। পরে আর কি ওনাদের বাড়িতে আসি আমি। যাই হোক, ওই ইচ্ছা থেকে আপনি হচ্ছে কি ফেসবুকে কমেন্টস করেছিলেন না আমাদের মেইল করেছিলেন? আপনাদের মেল করাইছি ওনার ছেলেরে দিয়ে। তারপর আমরা আপনাকে ডেকেছি।
একজন আর কি আব্দুল্লাহ নাম করে ফেসবুকে আছে আপনাদের সাথে, আরিফ ভাইয়ের সাথে। তো আরিফ ভাইকে অনেক কমেন্ট করি, উত্তর দেয় না। পরে ওই আব্দুল্লাহ ভাই দেখি কি উনার কমেন্টের উত্তর দিছে। পরে আপনি ওনাকে ধরছেন? আব্দুল্লাহ ভাইরে বলি যে আব্দুল্লাহ ভাই আমার একটু হেল্প করেন। আচ্ছা, বুঝতে পারছি আপনি যে কোনো ভাবে লেগেছিলেন, শেষ পর্যন্ত আমাদের কাছে পৌঁছাইছেন। ঠিক আছে তানিয়া, আপনি যা লিখে নিয়ে আসছেন আমি একটু পড়ে শোনাই দর্শকদেরকে, তারপরে দেখেন সব ঠিক আছে কিনা। আপনি যা বলেছেন, আমি এখন থেকে একটা নতুন সিস্টেম করেছি আমরা, যে আমাদের এখানে যারা আসবেন এই গল্প বলার পাশাপাশি তারা কিছু না কিছু লিখে নিয়ে আসবেন, যাতে করে তারা কোনো ইনফরমেশন মিস না করেন। তো প্রিয় দর্শক এবং শ্রোতা, একটু পড়ে শোনাচ্ছি। আমি তানিয়া, আমার বাবার নাম ফারুক, মায়ের নাম লায়লা, আমার বড় বোনের নাম সোনিয়া, আমার মা গার্মেন্টসে কাজ করতেন, আমার বাবা মাটি কাটার কাজ করতো, আমরা কখনো কাপড়ের দোকানে কাজ করতে, আবার কখনো কাপড়ের দোকানে কাজ করতে দেখেছি। বড় বোন স্কুলে পড়াশোনা করতো, আমরা ভাড়া বাসায় থাকতাম। ভাড়া বাসায় থাকাকালীন সময় একদিন আমার, আপনি একটা সিক্রেট ক্লু বলেছেন, সেটা আমি প্রচার করছি না, মাঝে মাঝে ঝগড়া করতো, এবং যে লোকের সঙ্গে আপনার মার পরবর্তীতে সম্পর্ক হয়েছিল বলে আপনার ধারণা, তার নাম নূর আলম অথবা আলমগীর, সেটাও আপনি বলেছেন। এরপরে হচ্ছে আপনাকে চাচাদের বাড়িতে নিয়ে গেছে, সেটারও একটা ছোটোখাটো বর্ণনা এখানে আছে। নদীর পারাপার হয়ে যেতে হয়েছে, সেটাও আপনি বলেছেন। আপনার বাবা যে পরবর্তীতে মানসিক ভারসাম্যহীন হয়ে যায় তার আচার আচরণে, এটাও আপনি বুঝতে পেরেছেন, কারণ সিগারেটের খাপ তুলে সে ফোনে কথা বলতে যাচ্ছে, হ্যালো হ্যালো করছে, তার মানে আপনার বাবার মধ্যে ওই ব্যাপারটা ছিল না। এটা আপনি ঠিকই বলেছেন। হ্যাঁ, আচ্ছা, বাবার সাথে শেষ দেখাটা আপনার রিক্সাওয়ালারা বাবার কাছ থেকে আপনাকে ছিনিয়ে নিয়েছিল, সেটাও আপনি বলেছেন এখানে। আর বাবার সাথে ওই শেষ দেখা ওই লোকটির বাড়ি বরিশাল, যে লোকটা আপনাকে নিয়ে গিয়েছিল। মনে পড়ে মায়ের সাথে যখন নৌকা নদী পার হই, তখন নদীতে বড় বড় লঞ্চ এবং অনেকগুলো নৌকা ছিল। এটা বুড়িগঙ্গাতেই হয়, বুড়িগঙ্গাতে হয়, শীতলক্ষাতেও কিন্তু আমি এরকম দেখেছি। এখন বুঝি নদীটার নাম বুড়িগঙ্গা, ঘাটের নাম সদরঘাট, এটা আপনি বলছেন। আকাশ প্রকাশ থাকে যে আমার, আচ্ছা, একটা জন্মদাগের কথা বলেছেন, সেটা আপনার মা কি জানে, এই যে জন্মদাগের কথাটা? এখন আমি তো ছোট ছিলাম। আচ্ছা, জানার কথা। আমার মা যদি বেঁচে থাকে অথবা বড় বোন যদি বেঁচে থাকে, তাহলে হয়তো আমাকে চিনতে পারে। যতদূর মনে পড়ে, নানা বাড়ির সামনে একটা কুয়া ছিল, গ্রামের লোকজন ওই কুয়া হতে রশি দিয়ে পানি উত্তোলন করতেন ব্যবহারের জন্য। এটা একটা বড় ক্লু যে ঢাকা শহরের আশেপাশে, বুড়িগঙ্গার এপাশে বা ওপাশে কুয়া থেকে পানি পান করার মতো অবস্থা আছে কিনা। আপনার বয়স এখন কত হতে পারে আনুমানিক? তাও তো 26 বছর। ও যদিও ধরেন, আমরা ধরে নেই যে 20 থেকে 22 বছর আগে হারিয়েছে, বা আমরা যদি বলি হ্যাঁ 20 বছর আগে হারিয়েছে, তাহলে 20 বছর আগে এই ঢাকার নদীর ওপার, সেটা শীতলক্ষা হোক বা বুড়িগঙ্গা হোক, ওপারের লোকজন কুয়া থেকে পানি পান করতো কিনা, এইটা একটা বড় ক্লু যে কোন এলাকা এটা হতে পারে। নানা বাড়ি তো ছিল, নানা বাড়ি তো আর ওই চাচার বাড়ি ছিল না, চাচার বাড়ির ওইখানে খাল ছিল একটা। চাচার বাড়ির ওখানে খাল ছিল, কিন্তু নানার বাড়িতে কুয়া দিয়ে পানি, মানে বাড়িটা এরকম বাড়ির পাশেই আর কি কুয়াটা ছিল। আমি ওখানে গেলে আমার মানা করতো যে পড়ে যাবা। আচ্ছা, তো এই চাচার বাড়িটা কোথায় ছিল? ওটা কি নদীর ওপারে? নাই, নদীর ওপারে ছিল। নদীর ওপারে নানার বাড়ি কোথায় ছিল এটা মনে নাই। নানার বাড়ি কোথায় মনে নাই, নানার বাড়ি যে ওইটা ছিল ওইটা মনে আছে। আচ্ছা, আর চাচার বাড়ি হচ্ছে খাল আছে। আচ্ছা, তার মানে এটা ঢাকার ওপারে না, কারণ নানার বাড়িতে আপনি, এটা কোথায় আপনি জানেন না, কুয়া। তাহলে 20-22 বছর আগে যে গল্পটা আপনি বললাম, সেটা আসলে ঢাকার ওপারের কুয়ার গল্প না, কারণ নানার বাড়ি কোথায় ছিল জানে না, সেটা ঢাকার ওপারে, ঢাকার নদীর ওপারে কিনা সেটাও জানে না। কিন্তু ওর চাচার বাড়িতে আবার সামনে একটা লেক ছিল, মানে খাল ছিল। এটা নদীর ওপারে কোথায় হতে পারে? এই কি তথ্য, এর বাইরে কি কিছু মনে আছে? কারণ নাম, কোনো বাজারের নাম, কোনো এলাকার নাম, কোনো কিছু কি মনে আছে? না। বর্তমানে আপনি থাকছেন ফরিদপুরে? ফরিদপুর থেকে এসেছেন আমাদের এখানে? হ্যাঁ, ফরিদপুর থেকে আসছি। এর ভিতরে আর কি একটা কথা আর কি, এই যে যখন আমার বিয়ে দেয়, তখন আর কি আমার একটা মা বাবার খোঁজ হয়। আচ্ছা, হ্যাঁ, তারপর মা বাবা আর কি কেমন, যে জন্মদাগের কথা বলছি না, ওই যে বাবা, এখন যে মা, সে মারা গেছে নাকি। তো তাদের মেয়ে হারাইছিল ঢাকা থেকেই, ওসিতে আগুন লাগছিল সেখান থেকে। তাদের মেয়েরও জন্মদাগ ছিল, আর উচ্চ লম্বাও ওনাদের ফ্যামিলির মতনই। আপনি মেনে নিছিলেন? হ্যাঁ, আমি মেনে নিছি কি যে আমার তো মা বাবা নাই, সেই অর্থে মানছেন। হ্যাঁ, কিন্তু মন থেকে মানছেন? মন থেকে মানি নাই। না, এরকম কেস আমাদের বহুত আসে। মন থেকে মানবো কেন? যে তারা আমারে ভালোবাসতো, সেই ভালোবাসার টানে আমিও তাদের ভালোবাসছি। কিন্তু ওনারা আপনাকে মন থেকে জানতো যে এটা আপনি মেয়ে, নাকি আপনাকে জাস্ট মেয়ে হিসেবে অ্যাকসেপ্ট করছে? তখন অ্যাকসেপ্ট করছে, ভালোও জানতো, পরে গিয়ে সম্পর্ক অন্যরকম হয়ে গেছে। এখন অন্যরকম, মানে অনেক দূর চলে গেছে এটা। ঠিক আছে, এই জায়গাগুলো আমরা নাই বানি, কিন্তু এটা আপনি যে কথাটা বললেন এটা নতুন না, এরকম কেস আমরা পাই। পরিবার থেকে একটা সন্তান হারিয়ে গেলে অন্য যে কোনো একটা সন্তান কোনো রকম একটু এদিক ওদিক মিললে ওটাই আমার বাচ্চা, ঠিক আছে বলে নিয়ে চলে আসে, এবং এটা হয়। কিন্তু দুই পক্ষের কারোরই আসলে মনের ওই টানটা থাকে না। আমি ভাবতেছি আমার যখন এতগুলো মনে আছে, হয়তো ভুলও হইতে পারে এর ভিতরে, কিন্তু কিছু তো মনে আছে, কিছু তো হইতে পারে। আমি একটা কোশ্চেন করি তানিয়া,
আপনি তো সবই জানেন, আপনার বাবার ওই অবস্থা, আপনার বাবা এরপরে বেঁচে আছে কিনা তাও তো আমরা জানি তাও না। জানি না। কারণ এই ধরনের মানসিক ভারসাম্যহীন লোকজন কিন্তু খুব ভয়ঙ্কর একটা অবস্থায় চলে যায় জীবনের একটা পর্যায়ে এসে। হ্যাঁ, রাস্তাঘাটে পড়ে থেকে ওই সময় মারা যায়, কি একটা ভয়ঙ্কর পরিস্থিতি সেটা হয়তো আমি আপনাকে বলতে চাই না, কারণ আমি আপনার আমি আপনার জানি। বাবা, আপনি জানেন। আর আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে মা তো অন্যের সংসারে চলে গেছে, সেটাও আপনি জানেন। জানি। কোথায় ফিরতে চান আপনি আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে? আমি ফিরতে চাই, যদি আমার মা বেঁচে থাকে, তার যখন সন্তান আমি, সে যেভাবে হোক, যে যাই হোক, তার যে কাহিনী, এটা তো আমি পুরোটা জানি না। তখন যেটা দেখছি, হয়তো সে আমার টানে আসবে, অন্তত মার মুখটা তো দেখতে পারবো। আর যে বোন, তো ওই বোনটার, এদের জন্য মন পড়ে কখনো? আমি অবশ্যই আপনার জন্য চেষ্টা করবো তানিয়া, তাওয়াক্কাল তো আল্লাহ, আপনার কান্না আল্লাহ কবুল করুক। আমি শুধু এতটুকুই বলতে পারি। আমি যতটুকু আপনার গল্প শুনেছি, কারণ আপনার জীবনে যে ঝড় বয়ে গেছে সেটা আমি খুব ভালো করে অনুভব করতে পারি, এবং আমার বিশ্বাস আমার দর্শকরা অনুভব করতে পারবেন। আমরা শুধু চেষ্টাটুকুই করতে পারি মাত্র আল্লাহর নামে, আর এছাড়া আমাদের কিছুই করার নাই। সো আমরা চেষ্টা করব এবং দোয়া করব, কারণ আপনারা বুঝতে পারছেন যে ওর যে জীবন, জাস্ট একটু চিন্তা করেন তো, বাবা পাগল, তার হাত ধরে ধরে মেয়ে ঘুরছে, ঢাকা শহরে এরকম দৃশ্য দেখা যায়, চোখে পড়ে, কিন্তু সেই মেয়েটা কি একটা জীবন পার করেছে। ও বলছে আমি অনেক হাত বদল হয়েছে। এই প্রত্যেকটা হাত বদলই এক একটা গল্প, এটা ঘন্টার পর ঘন্টা এটা শেষ করা যাবে না। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, সোশ্যাল মিডিয়ার যুগ, আজকাল অনেক কিছুই মুহূর্তের মধ্যে সম্ভব হয়, আমরা শুধু শেয়ার করি আল্লাহর নামে, শুধু শেয়ার। এমনও তো হতে পারে ওর বোন অপেক্ষা করে বসে আছে, এই যে কবে তার বোনটা আসবে, হতে তো পারে, এরকম হয়েছে। কিন্তু এমনও তো হতে পারে যে ওর মা জানে এই অনুষ্ঠানের কথা, হ্যাঁ, সে হয়তো হঠাৎ করে তার মেয়েটাকে দেখে চিনে ফেললো। বিশেষ করে বোনের ক্ষেত্রে সম্ভাবনাটা অনেক বেশি। সো প্লিজ আপনারা শেয়ার করেন, একটা থাকুক ক্লু, দুটো থাকুক ক্লু, সেটা মাথায় রাখার দরকার নেই, আমাদের কাজ হচ্ছে শেয়ার করা। আমি বারবার এই ভিডিওগুলোতে একটা কথা বলি, আমি সেই দিনের অপেক্ষায় আছি যখন আমার একটা বেসিক ভিডিও 1 লাখ শেয়ার হবে, অন এভারেজ শেয়ার, মানে বেসিক ভিডিও মানে হচ্ছে 1 লাখ শেয়ার হয়, সেই দিনের অপেক্ষায় আমি আছি। ইনশাল্লাহ আমার জীবন দশায় আমি সেটা দেখে যেতে পারবো, আমার যেটা বিশ্বাস, যে অনুষ্ঠানের যে গতি, যে প্রকৃতি। সো আপনারা প্লিজ শেয়ার করেন। আমরা একটা খুব সুইট মোমেন্টের জন্ম দিতে চাই উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ, যাতে করে ওর পরিবারের কাছেও ফিরতে পারে। বাকিটুকু তাওয়াক্কাল তো আল্লাহ, দেখা যাক কি হয়। আমরা আমাদের কাজ করলাম, আপনি আল্লাহকে বলেন, আল্লাহ নিশ্চয়ই আপনার জন্য ভালো কিছু করবেন। ঠিক আছে, আমরা শেষ করছি আজকের মতো, প্রিয় দর্শক এবং শ্রোতা। তানিয়াকে যেন আমরা একটা ভালো সংবাদ দিতে পারি সেই প্রত্যাশায় আজকের মতো পর্যন্তই। আসসালামু আলাইকুম।